নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি। আর আজকের মহানগর টপে থাকবে চার শহরের খবর, এবং যার মধ্যে আজকে প্রাকৃতিক দুর্যোগের ছবি উঠে আসছে বিভিন্ন রাজ্য থেকে। তার মধ্যে গুয়াহাটি তো রয়েছে, গুয়াহাটি শহরের খবর দেখাবো আগরতলার খবর, এবং তারই সাথে শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের খবর। একদিকে যখন বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে, চারিদিক বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, জনজীবন স্তব্ধ, ঠিক সেই খবর যখন দেখাবো, অন্যদিকে দাঁড়িয়ে আমরা আরো বেশ কিছু রাজনীতির খবর তো দেখাতেই হবে। তাই কলকাতা থেকেই শুরুটা করব, কারণ কলকাতাতে সামনে যেহেতু 21শে জুলাইকে কেন্দ্র করে একটা তোড়জোড়, এবং তৃণমূলের মধ্যে কে কোথায় পালন করবে এই নিয়ে একটা ভাগ হয়ে গেছে, সেটা নিয়ে শুরুতে থাকবো। সামনে যেহেতু 21শে জুলাই শহীদ দিবস তৃণমূলের, এবং গত বছরের এই দিনে অর্থাৎ 21শে জুলাই তৃণমূলের তরফ থেকে পালন করা হয়েছে এই দিনটি ঘটা করে। তবে শুধু গত বছরই বা কেন বলবো, প্রত্যেক বছর ক্ষমতায় আসার পর থেকে 21শে জুলাই মানে তৃণমূলের একটা বিরাট ব্যাপার। ডিমভাত থেকে শুরু করে ধর্মতলার ব্রিগেডে যেন পা রাখার জায়গা থাকে না। কিন্তু পালা বদলেছে বাংলার, আর সেই পালা বদলের চিত্র এখন উঠে এসেছে। একদিকে তো তৃণমূল খান খান, কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, আর এবার অন্যান্য বাড়ির মতো ধর্মতলায় হচ্ছে না নাকি শহীদ দিবস। কেন না, ঋতব্রত তৃণমূল, মমতা তৃণমূলের তরফ থেকে আলাদা করে পালিত হতে চলেছে এই দিনটি। ঋতব্রতপন্থী যারা তৃণমূল রয়েছেন, তারা আজকের এই যে ছবি, সেই ছবিতে ধরা পড়েছে প্রত্যেকেই, যাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস থেকে শুরু করে সেখানে রয়েছে অরূপ রায় সহ একাধিক নেতা। ভাবুন একবার, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লেগে থাকতো, ছায়ার মতন ছায়া সঙ্গী ছিল, তারা আজকে ঋতব্রত শিবিরে গিয়ে পালন করছেন 21শে জুলাইয়ের প্রস্তুতি। কালীঘাট পন্থী তৃণমূল, তারা এবার কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকবে, না তাদের অন্য কোনো প্ল্যানিং? এবার সেই বিষয়ে কালীঘাট পন্থী তৃণমূলের যে বক্তব্যটা উঠে এসেছে রাখবো। একদিকে রয়েছেন বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য, এবং অন্যদিকে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য, রাখবো পরপর। 1993 21 जुलाई नो आई कार्ड नो वोट, ये मूवमेंट के ऊपर सीपीएम गवर्नमेंट जो मास किलिंग किया था, ममता दीदी को खून करने का कोशिश हुआ था, तो उसके ऊपर बहुत सारे लोग जख्म हो गए थे, 14 डेड थे। उसके बाद से हर 21 जुलाई ममता दीदी का लीडरशिप में शहीद तर्पण होता है। इस बार भी होगा। कहाँ होगा? हम लोग तो चाहते हैं विक्टोरिया हाउस के सामने, लेकिन अभी तो कोर्ट में है, उसके ऊपर कमेंट नहीं करूंगा। और अभी तो ये स्टेट गवर्नमेंट एक ऐसा पुलिस रूल जारी कर दिया যে यहाँ पर कुछ भी नहीं चलेगा। हम लोग कोर्ट में गए তো আমাদের আপনারা জানেন এক বাংলা এখন কি হয়েছে, এই প্রথম গণতন্ত্রে আমরা দেখলাম যে বিরোধী পক্ষ, যে সরকার ডিসাইড করে দিচ্ছে কে বিরোধী হবে। বাংলায় আমরা দেখলাম এলওপি কে ডিসাইড হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছে, সরকার ডিসাইড করে দিচ্ছে কে কে বিরোধী পক্ষ হবে। এখন সরকার যখন ডিসাইড করেছে যে বিরোধী পক্ষ হবে, যেটা আসলে বিজেপির বি টিম, অত যদি ভালোবাসা তো নিয়ে নাও না সাথে। আমরা কি করি, কাউকে ভালোবাসলে আমরা তো সাথে নিয়ে নিই, আগলে রাখি। এটা কি রকম ভালোবাসা যে আপনারা ভালোবাসলেন কিন্তু বাফার জোন করে রাখলেন। তা এটা বাফার জোন করে রেখে তাদের এখন সেই বাফার জোনের মাধ্যমে এখন নিশ্চয়ই গদ্দার গ্যাংকে এটাও সরকার লিখে দেবে যে তারা 21শে জুলাই কি বলবে, সেটাও হয়তো লিখে দেবে। কারণ ওদের তো জানা নেই, ঋতব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল। উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি যার যে গুলি চালিয়েছিল। তা এখানে দাঁড়িয়ে তা আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো উই আর ওয়েটিং ফর দ্য পারমিশন, এন্ড ইফ নট উই আর মুভিং দ্য কোর্ট, লেটস সি হোয়াট উইল বি ডিসাইডেড। 21শে জুলাই যখন ইনসিডেন্ট হয়েছিল তখন ঋতব্রত ছিল বামেদের শিবিরে। আর সেই ঋতব্রত 21শে জুলাইয়ের তাৎপর্য কি রয়েছে তা আদৌ কতটা জানেন, এ নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন সাংসদ মহুয়া মৈত্র। আমি একটু সরাসরি যাব। শঙ্খদ্বীপ জুড়ে গেছে কলকাতা থেকে। শঙ্খদ্বীপ, 21শে জুলাইয়ের টানাপোড়া যেন কোনো মতেই থামছে না। তবে যতদিন না পর্যন্ত 21শে জুলাই আসছে, কি হতে চলেছে, কোথায় হতে চলেছে, কিভাবে হতে চলেছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পাল্টা বক্তব্য, প্রতি উত্তর তো উঠে আসছে। শঙ্খদ্বীপ,
দেখো 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে একটা রাজনৈতিক সভার মতো ছিল, যেখানে শহীদ তর্পণ কতটা করা হতো সেই নিয়ে সন্দিহান রয়েছে। একেবারে রাজনৈতিক মহল এতদিন সন্দিহান ছিল, সেখানে একেবারে সেলিব্রিটিদের ছড়াছড়ি থাকতো, সেটা ফুটবল মহলের হতে পারে, ক্রিকেট মহলের হতে পারে, টলিউড তো একেবারে সামনের সারিতে একেবারে আলোকিত করে থাকতেন তারা, টলিউডের বিভিন্ন কলাকুশীলবরা তারা একেবারে মঞ্চ আলো করে থাকতেন। দূর থেকে যদি একেবারে যারা শহীদ দিবস নিয়ে বা শহীদ তর্পণ নিয়ে অবগত নন তারা যদি মঞ্চ দেখতেন তাহলে মনে হতো কোনো সিনেমার প্রিমিয়ার হয়তো। সেখানে আবার একজন টলিউডেরই একজন হিরো, তাকে পাগলু ডান্স গানে নাচতে এবং গাইতে দেখা গেছে শহীদ তর্পণের মঞ্চ থেকে। সুতরাং সেই শহীদ তর্পণ কতটা শহীদ তর্পণ ছিল সেটা নিয়েই প্রশ্ন এতদিন ছিল। এবারে দেখা গেল একেবারে শহীদ তর্পণ ভেঙে খান খান, দুই ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পন্থী রয়েছেন তারা কোথায় এখনো পর্যন্ত এই 21শে জুলাইয়ের সভা করবেন সেটা নিয়ে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেননি। তারা ধর্মতলাতেই সভা করতে অনড়, এখনো পর্যন্ত তারা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন, যদিও ধর্মতলা ভিক্টোরিয়া চত্বরে তারা কিন্তু সভা করতে পারবেন না, সেটা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে ইতিমধ্যে 163 ধারা বিএনএসএ সেই ধারা লাগু করা হয়েছে। ঋতব্রত শিবির একেবারে অন্যদিকে গিয়ে তারা কিন্তু গান্ধী মূর্তির নিচে, গান্ধী মূর্তি সংলগ্ন যে রাস্তা রয়েছে সেই রাস্তায় সভা করার অনুমতি পেয়ে গিয়েছেন বলে তারা দাবি করছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে সেখানে তারা গেলেন এবং সেখানে একেবারে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ বা তার প্রস্তুতি দেখতে যারা একসঙ্গে থাকতেন, সেই অরূপ বিশ্বাস, ববি হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, এরকম একাধিক ব্যক্তিত্ব, স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, তাদেরকে দেখা গেল আজকে ঋতব্রত শিবিরের হয়ে সেখানে যে সভা সেই সভাস্থল তারা খতিয়ে দেখছেন এবং ডেকোরেটার্সদের সঙ্গে তারা কথা বলছেন এবং গোটা সভাস্থল কিভাবে, কোথায় লোক বসবেন, কটা স্তরে স্টেজ হবে, স্টেজের আয়তন কত হবে, সমস্ত কিছু তারা সেখানে পর্যালোচনা করছেন। সেই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে উপস্থিত, যিনি কিন্তু কয়েকদিন আগে শিবির বদল করে একেবারে ঋতব্রত শিবিরে জাম করেছেন। সুতরাং 21শে জুলাই নিয়ে একটা দড়ি টানাটানি সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি সুপ্রীতি, কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এবারে 21শে জুলাই নিয়ে বড়সড় পরিকল্পনা করার একটা পরিকল্পনা রয়েছে, যেখানে কিন্তু যদি ইতিহাস দেখা যায় তাহলে যেই সময় এই শহীদ দিবস মানে 21শে জুলাই যে ঘটনাটি ঘটে, যেখানে পুলিশের গুলিতে তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে একাধিক ব্যক্তি মারা যান বলে অভিযোগ করেন, তারা কিন্তু সবাই কংগ্রেস কর্মী ছিল। সেই কংগ্রেসই কিন্তু আসল এই 21শে জুলাই করার যে দাবিদার সেটা কিন্তু তারা একেবারে বহুদিন আগে থেকে, এর আগেও তারা একাধিকবার তারা এরা একেবারে দাবি করেছে। সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলাদা করে পৃথকভাবে 21শে জুলাই তারা সভা আয়োজন করে এসেছিলেন এতদিন। এবারে দেখা যাচ্ছে 4 মে একেবারে পালা বদলের পরে চিত্রটা উল্টো, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসঙ্গ, যেখানে একেবারে ঋতব্রত শিবিরের যারা তৃণমূল পন্থী তারা ফুলে ফেপে উঠছেন, যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা একেবারে এখন এই মুহূর্তে কতজন 21শে জুলাই পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন সেটা নিয়ে সন্দিহান রয়েছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে 21শে জুলাই কি করে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করবেন সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে, যদিও তিনি বলেছেন পুলিশ যদি অনুমতি না দেয় একটা রিকশার উপর দাঁড়িয়ে হলেও 21শে জুলাইয়ের সভা হবে। অন্যদিকে ঋতব্রত তৃণমূল কিন্তু একেবারে আটঘাট বেঁধে এই যে 21শে জুলাইয়ের সভা, সেই সভা করবার জন্য একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো মানুষজন থাকবে বা থাকতে পারতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাধীন প্রিয় ভাইপোকে ছাড়তো, কিন্তু যদিও সেই ছবি দেখা যায়নি, তাই কেউ আর নেই মমতার পাশে। ধন্যবাদ শঙ্কুদীপ তোমাকে। এই মুহূর্তে 21শে জুলাইকে কেন্দ্র করে যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বাংলার বুকে চলতেই থাকবে তৃণমূলের এই টানাপোড়েন। তবে আদতে 21শে জুলাই কি হতে চলেছে, কোথায় হতে চলেছে, কারা কিভাবে পালন করবে, সেটা থাকছে এই মুহূর্তে বড় প্রশ্নের মধ্যে। দেখা যাবে, জানা যাবে সবটা 21শে জুলাইয়ের মঞ্চে। 21শে জুলাই তো গেল, রাজনীতির খবর গেল, তবে এবার আসবো একটু মানুষের দৈনন্দিন সমস্যার খবরে। কি সেই সমস্যা? বর্তমানে বর্ষার একটা মরশুম, ভারী বৃষ্টি চলছে সমস্ত জায়গাতে এবং এটা স্বাভাবিক একটা ছন্দ, কিন্তু প্রশ্ন হচ্ছে টানা ভারী বৃষ্টিতে 10 থেকে 15 মিনিটের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে গুয়াহাটি শহর। আর সেটা এতটাই জল, দেখুন এই মুহূর্তে আপনারা যে রাস্তার ছবি দেখছেন সেটা কোনো ভেতরের অলি গলি নয়, একেবারে জিএস রোড, কোথাও জু রোড, জিএস রোড, এই সমস্ত রাস্তার ছবি। কাহিলিপাড়া থেকে শুরু করে গণেশগুড়ি থেকে শুরু করে যে রাস্তা জিএস রোড, সেই রাস্তাতে হাঁটু সমান জল। স্কুল, অফিস, সমস্ত যাত্রীরা স্বাভাবিকভাবে এই জলের মধ্যে আটকে পড়েছেন, যাতায়াত ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে। কিন্তু কেন গুয়াহাটিতে এই ছবিটা ধরা পড়বে? কেন দিনের পর দিন বৃষ্টি হওয়া মানেই 10 থেকে 15 মিনিটের বৃষ্টিতে এই ছবিটা ধরা পড়বে বলুন তো? এই হচ্ছে জিএস রোডের ছবি, দেখুন আরো একবার ভালো করে। কোনো অলিগলি রাস্তা নয়, একেবারে মেন রোডের ছবি এটা ধরা পড়েছে। রাস্তাতে যেভাবে জল জমে গেছে গুয়াহাটি শহরে, তাকে ঘিরে জনগণের দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। আমার সাথে মর্তুজা জুড়ে গেছে গুয়াহাটি থেকে। মর্তুজা,
আমি একটু চলে যাব মর্তুজার কাছে। এই যে ছবিটা মর্তুজা, এতদিন ধরে আমরা জানতাম আশেপাশে যে সমস্ত কাইলিপাড়া বা তোমার রুক্মিণীগাঁও বা তোমার রাজগড়, এই জায়গাগুলোতে জল জমতো, ঠিক আছে, কিন্তু একেবারে জিএস রোড, তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো কিছুক্ষণ আগে বিকেল 3-4টের দিকে এই রাস্তাটাতেও দাঁড়ানো যাচ্ছিল না। এখনো মেঘলা আকাশ হয়ে রয়েছে, আবার বৃষ্টি হলে আবারও একই অবস্থা হবে। কেন বারবার এই দুর্ভোগটা মর্তুজা? অর্থাৎ গুয়াহাটিবাসীর জন্য এক প্রকার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কৃত্রিম বন্যা। অর্থাৎ যদি বৃষ্টি পড়ে তাহলে মানুষ আতঙ্কর সৃষ্টি হয়। অর্থাৎ কেউ যদি বাইরে থাকে বা কেউ বাড়িতে থাকে, যদি কেউ বাড়িতে থাকলে বেরোনোর চিন্তাধারা করতে পারে না, এবং কেউ যদি বাইরে থাকে তাহলে কিভাবে সে বাড়িতে পৌঁছবে সেটার জন্য আতঙ্কর সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে আমি যে এলাকায় রয়েছি সেই এলাকা বা সেই স্থানে, সেটা হলো গুয়াহাটির সব থেকে ব্যস্ততম রাস্তা অর্থাৎ জিএস রোড, গুয়াহাটি শিলং রোডে রয়েছি আমি। এবং সেই জিএস রোডে এই অবস্থা, অর্থাৎ যখন এক পাশাল বৃষ্টি হয় তখন সেই জিএস রোডেও কিন্তু হাঁটু জল হয়ে দাঁড়ায়। এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি তার আগে, অর্থাৎ গুয়াহাটির যদি কৃত্রিম বন্যার মেইন হটস্পটের কথা যদি বলি, সেটা হলো জোড়াবাট। সেই জোড়াবাটে এখন অবধি, গতকাল রাত থেকে শুরু করে এখন অবধি সেই জোড়াবাটে কিন্তু এক প্রকার কৃত্রিম বন্যা সাগর সদৃশ পরিবেশ হয়ে দাঁড়িয়েছে সেই জোড়াবাট এলাকায়। এবং সেই জোড়াবাট এলাকায় দুপাশে হাজার হাজার গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নিত্যযাত্রীরা শুরু করে এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু সেখানে এখন অবধি দাঁড়িয়ে রয়েছে বলা যায়। এবং সেই ক্ষেত্রে আপার আসাম থেকে হোক বা লোয়ার আসাম থেকে হোক, যে মানুষরা যাতায়াত করছেন তারা সম্পূর্ণভাবে সেখানে আটকে রয়েছেন। তার পাশাপাশি মেঘালয় রাজ্য, অর্থাৎ মেঘালয় রাজ্যেও কিন্তু এই যে মরশুমে, অর্থাৎ বিভিন্ন মানুষ এসেছেন মেঘালয়তে ঘুরতে যাওয়ার জন্য বা এই গ্রীষ্মের বন্ধে ছুটি কাটাতে গিয়েও মেঘালয়তে যাচ্ছেন, কিন্তু এই জোড়াবাটের কৃত্রিম বন্যার কারণে তারা ফেসে যাচ্ছেন। এবং বিশেষ করে বলা যায় যে এই যে কৃত্রিম বন্যা, অর্থাৎ কেন হচ্ছে, কেন নালা নর্দমা ভালো করে করা হয়নি বলে, অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি এরকম বন্যা হচ্ছে, অর্থাৎ জানে যে মেঘালয় থেকে নেমে আসে সেই জল জোড়াবাটের অংশের যদি কথা বলি আমি সুপ্রীতি, যখন আমরা গতকাল রাত সেই নিউজটা করেছিলাম তখন জোড়াবাটে এক পাশাল বৃষ্টি হয়েছিল, জোড়াবাটে প্রায় কয়েক শত গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, কয়েক শত গাড়ি জলের যে স্রোত অর্থাৎ সাগরের মতো স্রোত থাকে এবং সেই স্রোতে কিন্তু কয়েকটি গাড়ি ভেসে গিয়েছিল। এমন ধরনের ঘটনা সংঘটিত হয়েছে গুয়াহাটি মহানগরে এবং সেই গুয়াহাটি মহানগরের মানুষ আতঙ্ক রয়েছেন। এবং সেই বিভাগের আধিকারিকরা কি করছে জিএমডি প্রশাসন, কি করছে জিএমসি অর্থাৎ গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কি করছে, তারা কিন্তু সুপার সাকার, অর্থাৎ বিগত সময়ে আমরা দেখেছি গুয়াহাটির যে নালা নর্দমা সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য সুপার সাকার নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে সুপার সাকার আনা হয়েছিল, কিন্তু গুয়াহাটি নালা নর্দমা ভালোভাবে সাফা করা হয়নি, তাই এই অবস্থা দুর্গতি দেখা দিয়েছে গুয়াহাটি মহানগরের এই অবস্থা আজ। অর্থাৎ বৃষ্টি হলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন কিভাবে বাড়ি থেকে বেরোবে, বা কেউ যদি অফিস আদালতেই থাকে তখন কিভাবে সে বাড়িতে পৌঁছবে সেটার জন্য আতঙ্কিত হয়ে থাকেন। সেই জন্য মানুষ বৃষ্টি আসলেই কিন্তু গুয়াহাটি মহানগরে আসতে ভয় করছে। সেই দুর্গতি বা এই যে কৃত্রিম বন্যার সমস্যা কবে সমাধান হবে সেটা কিন্তু সব থেকে বড় চিন্তনীয় বিষয়, সেটা সব থেকে বড় আজকের দিনে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যদি বলি যে মেন যে হটস্পট, অর্থাৎ যে মেঘালয় থেকে যখন যে জল নেমে আসে, অর্থাৎ আজ বিধানসভা চলাকালীন বা বিধানসভার বাইরে বেশ কয়েকজন, বিশ্বজিৎ দৈমারি হোক বা বেশ কয়েকজন মন্ত্রী উল্লেখ করেছেন যে ইউএসটিএমের জন্য, অর্থাৎ ইউএসটিএম থেকে জল এসে, অর্থাৎ ইউএসটিএমে বিভিন্ন পাহাড় কেটে বড় বড় ঘর নির্মাণ করা হয়েছিল এবং তারপর সেখান থেকে জল নেমে এসে জোড়াবাটের অংশে বন্যার সৃষ্টি হয় এবং সমগ্র গুয়াহাটি মহানগরে সেই এলাকার বন্যার সৃষ্টি হয়। কিন্তু সেই বন্যা বা সেই কৃত্রিম বন্যা নিয়ন্ত্রণের জন্য সরকার বা সেই বিভাগীয় যে দায়িত্ব রয়েছেন, বিভাগীয় মন্ত্রী হোক, অর্থাৎ এই মুহূর্তে কৌশিক রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে সেই গুয়াহাটি নগর উন্নয়ন মন্ত্রী। তিনি কিন্তু প্রতিদিনই বেরোচ্ছেন, তিনি সকাল হলে দেখা যায় ফেসবুক লাইভ করছেন, কিন্তু সেটা কতদূর সমাধান হচ্ছে, সমাধানটা কোথায়, এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। একেবারে তাই মর্তুজা, আমি তোমাকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তে, কারণ এই যে বন্যার ছবিটা দেখা যাচ্ছে সেটা শুধু গুয়াহাটি শহর নয়, রয়েছে আরো বেশ কিছু খবর এই মুহূর্তে। ভারী বৃষ্টি, বন্যা, যদিও গুয়াহাটির যে ছবিটা সেটা একেবারে বিপর্যস্ত, ম্যানমেড কৃত্রিম একটা ছবি ধরা পড়েছে, যার ফলে জনজীবনে বিরাট বড় প্রভাব। অন্যদিকে চলে যাবো আরো পরবর্তী খবরে আজকের মহানগরে।
গুয়াহাটির ছবির পাশাপাশি এবার দেখাবো শিলিগুড়ি বা উত্তরবঙ্গের ছবিটা। রবিবার রাত থেকে সেখানেও টানা বৃষ্টি, ভারী দুর্যোগ রয়েছে এবং তার ফলে পাহাড়ের একাধিক এলাকা একেবারে বিপর্যস্ত। প্রবল বর্ষণের জেরে বিভিন্ন এলাকাতে ধস নামতে শুরু করেছে, যান চলাচল একেবারে ব্যাহত। বিশেষ করে পেশক রোড, পাংখাবাড়ি রোড, তিস্তা বাজার সংলগ্ন এলাকা, এই সমস্ত জায়গাতে তো রয়েছে। সঙ্গে যদি কালিম্পং এর ছবিটা দেখাই, কালিম্পং পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রকভিল স্কুলের কাছে ধস, দুটি বাড়ি ধসের কবলে। তিস্তা হয়ে দার্জিলিংগামী যে সড়ক রয়েছে সেটিও বন্ধ। তিস্তা নদীর জলস্তর বেড়ে গেছে, নদীর জল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি ভয়ানক অবস্থা। আর এই প্রসঙ্গে ঠিক কি বক্তব্য উঠে এসেছে শিলিগুড়ি থেকে, রাখবো। বর্তমানে তো মানে কিছু কিছু জায়গাতে ল্যান্ডস্লাইডগুলো হয়ে গিয়েছিল, কিন্তু মানে ম্যাক্সিমাম এরিয়াতে আমরা রাস্তাগুলো তো খুলে গেছেন। পেশক রাস্তাতে কিছুটা মানে পাথরগুলো যে ল্যান্ডস্লাইড, মাডস্লিপ এগুলো তো হয়ে গেছিলো, বাট দেন অল আর বিন ওপেন। মেইন রাস্তাগুলো সব খোলাই আছে, আর আমাদের NH খোলা আছে, NH 110 খোলা আছে, আপনার পাঙ্কাবাড়ি খোলা আছে, আর ওনি রোডে খোলা আছে। মানে একটা যে আমরা খবর পেয়েছি, একটা পার্শিয়ালি একটা জায়গাতে ড্যামেজ পেয়েছেন। মানে আমরা তো মানে সব কন্টিনিউয়াস অ্যালার্টে আছে। আমাদের ইন্টিগ্রেটেড ডিস্ট্রিক্ট এমার্জেন্সি কন্ট্রোল সেন্টার তো খোলাই আছে, সেখানে লাইন ডিপার্টমেন্ট থেকে লোক আছেন, সবাই মনিটরিং আছে 24/7। আমরা তো মনিটর করছেন। সরাসরি চলে যাবো, জয়দীপ জুড়ে গেছে। জয়দীপ, আমরা পুরো উত্তরবঙ্গের ছবিটা এই মুহূর্তে তুলে ধরেছি। বিভিন্ন জায়গাতে এই যে দুর্যোগ, বর্ষা, বৃষ্টির ফলে একেবারে জনজীবন বিপর্যস্ত। তিস্তা বা হোক তোমার কালিম্পং বা দার্জিলিং বা শিলিগুড়ি, কি অবস্থা এই মুহূর্তে রয়েছে? দেখো, যেগুলো তুমি যে এলাকাগুলোর কথা তুলে ধরলে সেগুলো তো রয়েছেই, তবে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবর, যেটা শিলিগুড়ি থেকে যেই রাস্তা সরাসরি সিকিম, প্রতিবেশী রাজ্য সিকিমে পৌঁছে যায় 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কে আবার ধস কিছুক্ষণ আগে। এবং এই মুহূর্তে যেটা ব্রেকিং খবর, যে শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন। 10 নম্বর জাতীয় সড়কে সেবকের কাছে রবিঝোড়াতে ধস নামায় পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর রাস্তার উপর পড়ে গেছে এবং রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। ফলে বাংলা সিকিমের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন, যদিও ঘটনাস্থলে কিছুক্ষণ আগে প্রশাসনের আবার কিছুক্ষণ আগেই সেই খবর উঠে আসছে যে NH 10 এই মুহূর্তে বন্ধ, যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলার সাথে সিকিমের। রাস্তার দুধারে লম্বা লাইন গাড়ির, এবং এই মুহূর্তে সেখানে প্রশাসনের টিম পৌঁছে গিয়েছে। যদিও রাস্তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে, তবে যেহেতু পাহাড়ের উপর থেকে বড় বড় ভারী বোল্ডার এবং পাথর, মাটি ধসে পড়েছে রাস্তার উপর, ফলে সেই রাস্তাকে ক্লিয়ার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে বেশ খানিকটা সময় লাগবে। যদিও মনে করা হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে আরো কয়েক ঘন্টার মধ্যে রাস্তা স্বাভাবিক হতে পারে। তবে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, বাংলা সিকিমের রাস্তা যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেল এই রবিঝোড়ার কাছে ধসের ফলে। তবে এই শুধু রবিঝোড়া নয়, পাহাড়ের বিভিন্ন কালিম্পংয়ের 20 নম্বর ওয়ার্ড রকভিলের কাছে সেখানে দুটি বাড়ি ধসের কবলে আসে। পেশক রোড, পাংখাবাড়ি এবং তিস্তা বাজার হয়ে যে রাস্তা সরাসরি পেশক হয়ে দার্জিলিংয়ে চলে, সেই রাস্তায় সকালে সেই ছবি আমরা বারবার আমাদের দর্শকদের কাছে তুলে ধরেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে তিস্তা নদী যেভাবে ফুলে ফেঁপে উঠেছে এবং রাস্তায় যেভাবে জল উঠে যায়, তিস্তা নদীর জল উঠে যায়, সেই রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়। ফলে সব মিলিয়ে একেবারে বিপর্যস্ত পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। এবং যদি এভাবে টানা বৃষ্টি হতে থাকে, পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও শিলিগুড়িতে কিছুক্ষণ আগে দার্জিলিংয়ের জেলা শাসক হরিশঙ্কর পানিক্কর এসেছিলেন, তিনি যেটা জানালেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, ভয়াবহ পরিস্থিতি হয়নি। যেখানে ধস এবং ধস প্রবণ এলাকা রয়েছে সেই জায়গাগুলির নজর রাখা হচ্ছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে দ্রুত প্রশাসনের টিম সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে। তবে এক্ষেত্রেও যে কথা কিছুক্ষণ আগে আমি তুলে ধরছিলাম, যে 10 নম্বর যে রবিঝোড়ার কাছে যেখানে ধস নেমেছে, সেখানে রাস্তা ইতিমধ্যে জেসিবি পৌঁছে গিয়েছে। তবে যেই জেসিবির মাধ্যমে রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক করা সম্ভব নয়, সেখানে প্রয়োজন আরো বড় এবং ভারী মাপে উন্নত মানের মেশিন। সেই মেশিন আনার কাজ শুরু করা হয়েছে। তবে মনে করা হচ্ছে বৃষ্টি না হলে রাস্তা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। বেশ, অর্থাৎ জয়দীপ, আমরা মহানগর টপে আজকে ব্রেক করছি যে NH 10 একেবারে বন্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং পরিস্থিতি সামালের কাজ চলছে। আবারও যদি বৃষ্টি না হয় তাহলে অনেকটাই স্বাভাবিক হবে, কিন্তু এই মুহূর্তে NH 10 জাতীয় সড়ক বন্ধ। জয়দীপ, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। যদিও শিলিগুড়িতে আরো একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আমরা রাখবো পরবর্তীতে। তবে যেহেতু বন্যা এবং বর্ষণের ছবি দেখাচ্ছি, আমরা আবারও পরবর্তী খবরে চলে যাব মহানগর টপে। এবার একটু নিয়ে যাবো আপনাদের ত্রিপুরায়, যেখানে
গোটা রাজ্য তো বটেই, সঙ্গে আগরতলা শহরেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এবং গুয়াহাটির মতনও জানি একই রকম ছবিটা, যে অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। টানা বৃষ্টির দাপট, দুটো জেলায় কমলা সতর্কবার্তা, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনও তৎপর। পশ্চিম এবং সিপাহীজলা স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিপুরায় ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আর এই প্রসঙ্গে প্রথমেই শোনাবো প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য রয়েছে পশ্চিম জেলা প্রশাসন, এবং তার পাশাপাশি রাখবো যে ইতিমধ্যে এই বন্যা এবং এই দুর্যোগ পরিস্থিতিতে ঠিক কি বক্তব্য উঠে আসছে আবহাওয়ার থেকে, আবহাওয়া দপ্তরের অধিকর্তা তিনি কি জানাচ্ছেন ডক্টর পার্থ রায়, সবটাই শোনাবো একে একে। তবে এই মুহূর্তে ত্রিপুরার ছবিটা দেখতে পাচ্ছেন, আগরতলার ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে আগরতলার যে প্রাণকেন্দ্র, বিভিন্ন শহরের রাস্তা রয়েছে জলের তলায় চলে গেছে। শোনাবো বক্তব্য। ऑन एंड ऑफ तेज़ बारिश हो रही है, इसकी वजह से ज़्यादातर जो इफ़ेक्टेड एरिया पश्चिम जिला में है वो मोहनपुर का एरिया है, और वहाँ पे कुछ हाउसेस को डैमेज हुआ है, उस पर हम लोग उनको रिहेबिलिटेट कर रहे हैं, और साथ ही साथ उनको जो भी सरकारी आर्थिक सहायता है वो दी जा रही है। शहर में जो मेन समस्या है वो है ड्रेनेज की जो रुकावट की वजह से जो अर्बन फ्लडिंग है, खासकर जो प्रोमिनेंट एरिया जैसे ओरिएंट चौमनी है या राधानगर बस स्टैंड के आसपास का एरिया है, बीके चौमनी है, इन सब जगहों पे पानी इकट्ठा हो गया है। तो যে বুলেটিন শেয়ার করছি সেখানে মেনশন করা হয়েছিল যে ত্রিপুরার ওপরে মৌসুমি বায়ু এখন সক্রিয় আছে, আর এই সক্রিয়টা কিন্তু সামনের কিছুদিন এখন চলবে। আর আজকে যেটা দেখা গেছে বাতাসের মধ্যে বাংলাদেশের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, মানে বাতাসটা সাইক্লোনিক আকারে ঘুরছে, তো তার জন্য মৌসুমি বায়ুটা আরও সক্রিয় হবে। তো গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে ওয়েস্ট এবং সিপাহীজলা এই দুটো ডিস্ট্রিক্টে সবথেকে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আমরা শুনলাম বক্তব্য। সরাসরি চলে যাবো ভোপাল, যেহেতু রয়েছে ত্রিপুরা থেকে। ভোপাল, টানা বৃষ্টি ত্রিপুরাতেও এবং আগরতলা সহ আশপাশ এলাকা জলমগ্ন। 2024-এর সেই ভয়াবহ স্মৃতি কি আবারও ত্রিপুরায় ফিরতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী 14 তারিখ পর্যন্ত বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, এবং যদি তা হয়ে থাকে তবে নিম্নাঞ্চল কার্যত প্লাবিত হয়ে যাবে। যেমনটা আমরা জানি আগরতলার চেনা ছবি যে একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়, তবে প্রশাসনের দাবি হচ্ছে এবার জল কিছুটা তাড়াতাড়ি সেখান থেকে সরে যাচ্ছে। জল জমছে বটে, তবে জল সরে যাচ্ছে, এটা হচ্ছে প্রশাসনের দাবি। জেলা শাসক বলছেন যে বিভিন্ন জায়গায়, সংশ্লিষ্ট জায়গাগুলিতে যেখানে নিম্নাঞ্চল রয়েছে সেখানে জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনিক টিম। সব মিলিয়ে তারা দাবি করছে বন্যা মোকাবেলার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের বক্তব্য হচ্ছে আগামী 3-4 দিন কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় কিনা, কারণ আগরতলা এবং তৎসংলগ্ন এলাকায় যে নদীগুলি রয়েছে তার জল কিন্তু বাড়ছে, এবং নদীর পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু বাড়িঘরে সেখানে জল ঢুকে গেছে। তাছাড়া কাটাখাল যে বাঁধ রয়েছে সেই বাঁধের দুর্বল অবস্থা আমরা একই চিত্র প্রায় সিপাহীজলা জেলার গোমতীতেও কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি, যেখানে নদীর ভাঙনের ফলে অনেকের বাড়িঘর কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই এই ভাঙন রোধ করার এবং সেখানে সে সংশ্লিষ্ট বাড়িঘরগুলি বা মানুষকে বাঁচানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। দেখার বিষয় প্রকৃতি তার রুদ্ররূপ কতটা দেখা এবং তা মোকাবেলায় প্রশাসন কতটা মানুষের পাশে দাঁড়াতে পারে। সুপ্রীতি, একেবারে তাই। বেশ ভূপান, তোমাকেও আমি ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে আমরা ত্রিপুরার ছবিটাও দেখালাম, আগামী দিনে যেন এই ছবি আর না দেখা হয় তার জন্য পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন, সরকার একত্রিতভাবে কাজ করছে, সেই খবর ত্রিপুরা বা আগরতলা থেকেও উঠে আসলো। এবার মহানগর টপে আমরা চলে যাব পরবর্তী খবরে। শিলিগুড়ি থেকে আরো একটি খবর রয়েছে, তা হলো লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার একেবারে শেষ। উত্তরবঙ্গের প্রথম শিলিগুড়িতে সেলফ পার্সেল অ্যান্ড স্পিড পোস্ট কিয়ক্স। এবার থেকে পোস্ট অফিসে গিয়ে কাউন্টারে দাঁড়িয়ে ছোট পার্সেল বা রেজিস্ট্রি চিঠি পাঠানোর কোনো রকমের দরকারই নেই, কারণ সবটা এবার মেশিনের মাধ্যমে হবে। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ঢুকিয়ে দিলেই হলো। আধুনিক যুগের ডিজিটাল পরিষেবাতে আরো এক ধাপ এগোলো এবার ভারতীয় ডাক বিভাগ। উত্তরবঙ্গে প্রথমবার শিলিগুড়িতেই চালু হলো
সেলফ পার্সেল অ্যান্ড স্পিড পোস্ট কিয়ক্স। লাইনে দাঁড়িয়ে থাকার দিন যে শেষ হয়ে গেল, উত্তরবঙ্গবাসীর ভোগান্তিটা শেষ, সেই খবর উঠে আসলো আজকে আরো একবার। দেখুন সেই ছবি। মহানগর টপ আজকের মতন এখানেই শেষ করব। প্রতিদিন আপনার শহরের গুরুত্বপূর্ণ খবর পেতে জানতে চোখ রাখুন অবশ্যই ঠিক সন্ধ্যে 6টায় মহানগর টপে।